জানাই। ইতিমধ্যেই আমরা লক্ষ্য করলাম আজকে একটি পরিযায়ী দলের প্রেস মিট আগরতলাতে হয়েছে, যারা পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে টুটি টিপে হত্যা করেছে, রক্তাক্ত করেছে। বহিরাগত সেই পরিযায়ী দলের 3 জন পরিযায়ী সদস্য মিডিয়াকে সম্বোধন করেছে রাজ্যকে অপমানিত করার জন্যে, রাজ্যবাসীকে অপমানিত করার জন্যে, বদনাম করার জন্যে। একটা ন্যাক্কারজনক নীল নকশা নিয়ে এরা ত্রিপুরায় এসছে। পশ্চিমবঙ্গের নির্বাচন যে ভয়ঙ্কর রক্তক্ষয়ী ছিল, সেটা এই 3 সদস্যের মধ্যে একজন নিজেই স্বীকার করেছেন। এবং স্বৈরতান্ত্রিক ব্যবস্থার তোল্লাবাজি থেকে শুরু করে, মাফিয়া রাজ থেকে শুরু করে, সিন্ডিকেট রাজ থেকে শুরু করে, মানুষের জীবন সম্পত্তি নষ্ট করার সমস্ত এক কলঙ্কিত ইতিহাস সম্প্রতি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গবাসী তথা গোটা ভারতবাসী লক্ষ্য করেছে। এবং যেখানে আমাদের রাজ্যে 2018 সালে বিধানসভা নির্বাচনের পর কোনো রকম বিরোধীদের উপর আক্রমণ, বিরোধীদের বাড়িঘর ছেড়ে যাওয়া ইত্যাদি একটি ঘটনাও যেখানে হয়নি, সেখানে পশ্চিমবঙ্গের চিত্র ঠিক বিপরীত ছিল। যারা এখানে এসে মানুষকে বিভ্রান্ত করার জন্যে, সুড়সুড়ি দেওয়ার জন্যে, রাজ্যে বদনাম করার জন্যে, রাজ্যে গণতন্ত্র নেই বলে যে উচ্চকিত স্বর এরা প্রক্ষেপণ করলেন, তাদের বিষয়ে রাজ্যবাসীকে অবহিত করার জন্যে প্রথমেই আমি সংক্ষিপ্ত একটা তথ্য তুলে ধরছি। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে সম্প্রতি আজকের থেকে প্রায় 15 দিন আগ পর্যন্ত ভারতীয় জনতা পার্টির 3010 জন কার্যকর্তা সরাসরি আক্রান্ত হয়েছেন। 934 জনের মৃত্যু ঘটেছে। 6976 জনের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, সমস্ত সম্পদ লুট করা হয়েছে এবং প্রশাসনিকভাবে 92 জনকে যাবতীয় হেনস্থার শিকার হয়ে অর্থনৈতিক অবরোধের মধ্যে পড়তে হয়েছে। 40 জনকে নৃশংসভাবে খুন করা হয়েছে নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে। 54 জনকে ধর্ষণ করা হয়েছে নৃশংসভাবে, অথবা ধর্ষণের চেষ্টা করা হয়েছে। বর্বরোচিত আক্রমণের শিকার হয়েছেন 54 জন আমাদের মায়েরা অথবা বোনেরা। 1 লক্ষের বেশি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা পশ্চিমবঙ্গ ছাড়তে বাধ্য হয়েছিলেন। কেউ উড়িষ্যা, কেউ আসাম, কেউ দিল্লি, কেউ ত্রিপুরা, এই জায়গায় আশ্রয় গ্রহণ করেছেন। এবং যারা পশ্চিমবঙ্গে রয়ে গেলেন, তাদের মধ্যে এখনো 20,000-এর বেশি কার্যকর্তা রয়েছেন যারা নিজেদের এলাকায় প্রবেশ করতে পারেননি। এই যেখানে পশ্চিমবঙ্গের বাস্তব চিত্র, সেই জায়গায় এরা ত্রিপুরায় এসে গণতন্ত্র নেই, প্রশাসন নেই, এই ধরনের কথাবার্তা বলে মানুষকে বিভ্রান্ত করার জন্যে একটা ষড়যন্ত্রমূলক অপপ্রচার করে ত্রিপুরা যেভাবে দ্রুততার সঙ্গে এগিয়ে চলেছে, সবকা সাথ সবকা বিকাশের লক্ষ্যটাকে সামনে রেখে সমস্ত অংশের মানুষের সহযোগিতায় তাদের কাছে প্রশাসন পৌঁছে যাচ্ছে নির্দ্বিধায়, কিন্তু তারপরেও ত্রিপুরাতে নতুনভাবে একটা ষড়যন্ত্র তৈরি করার নীল নকশা এটা তৈরি করেছে।
কি উদ্দেশ্যে এদের আসা? আইপ্যাক, আপনারা অবগত আছেন, গত বেশ কয়েকদিন ধরেই তো এরা ত্রিপুরার বিভিন্ন এদের যে সমীক্ষা টমীক্ষা কি বিষয় টিষয় আছে ইত্যাদি বিষয়ে এরা ত্রিপুরায় অবস্থান করছেন। কিন্তু দেখা গেল, প্রশাসনের নজরে এলো, এরা কয়েকদিন ধরে ত্রিপুরাতে অবস্থান করলেও এরা কোভিড বিধি মানছেন না। প্যান্ডেমিক অ্যাক্ট যেটা ত্রিপুরায় চালু রয়েছে, লাগু রয়েছে, সেই প্যান্ডেমিক অ্যাক্ট এরা মানছেন না। দুপুর 2টো থেকে আমাদের এখানে করোনা কারফিউ শুরু হয়ে যায়, পরদিন সকাল 5টা-6টা পর্যন্ত কারফিউ চলে, উইকেন্ড কারফিউ চলে আমাদের এখানে। শনি এবং রবিবার ভোর 6টা থেকে 48 ঘন্টার জন্যে সেই করোনা কারফিউ চলে আমাদের এখানে, কোভিডকে নিয়ন্ত্রণ করার জন্যে। কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে 23 জনের একটা দল যে হোটেলে অবস্থান করছিলেন, তারা সোনামুড়া, সাব্রুম সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে এরা অবাধে ঘুরে বেরিয়েছেন। এমনকি করোনা কারফিউর সময়েও এরা সেখানে বিচরণ করেছেন, বিভিন্ন চা বাগান থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলে। কাজেই যেখানে কোভিড পরিস্থিতি মোকাবেলার জন্য রাজ্য সরকার 100% তৎপর রয়েছেন, সচেতন রয়েছেন মানুষের জীবন বাঁচানোর জন্যে, এদের মাধ্যমে কোনো সংক্রমণ হয়েছে কিনা, এদের মধ্যে সংক্রামিত কেউ রয়েছেন কিনা, সেইটা বিচার করা প্রশাসনের প্রথম কাজ। এবং সেই কাজটা রাজ্যের স্বাস্থ্য দপ্তর করেছেন। বিনামূল্যে এদের RT-PCR টেস্ট আবার করানো হয়েছে। এবং এই কোভিড পরিস্থিতিতে যেখানে শুধুমাত্র এসেনশিয়াল সার্ভিসেস, এই জায়গাটাতেই বহিরাজ্যে যাওয়া কিংবা অবস্থান করা, এই বিষয়টা মূলত এসেনশিয়াল সার্ভিসেসের মধ্যে রাখা হয়েছে। এদের জিজ্ঞাসাবাদের পর এসেনশিয়াল সার্ভিসেসের কোনো রকম ডকুমেন্ট বা তার কোনো ক্লিয়ারিফিকেশন এরা দিতে পারেননি। ওয়ারেস তাদের সুরক্ষার জন্যে এবং তাদের মাধ্যমে রাজ্যের কোনো মানুষ সংক্রামিত হয়েছে কিনা এটার জন্য যখন তাদের কোভিড টেস্ট করানো হলো, কারণ একটা কোভিড টেস্টের মেয়াদ খুব লিমিটেড পিরিয়ড থাকে, 3 দিন 4 দিন, তারপরেই তাকে আবার নতুন করে করতে হয়। সেটা যখন প্রশাসন দায়িত্ব নিয়ে করছেন, সেখানে এসে সেই পরিযায়ী রক্তমাখা গণতন্ত্র হত্যাকারী দলের সদস্যরা এসে বলছেন যে এইটা নাকি স্বৈরতান্ত্রিক পদক্ষেপ, কোভিড টেস্ট করা যাবে না তাদের। কি বোঝাতে চান তারা? এবং এই প্যান্ডেমিক অ্যাক্টের সমস্ত বিধিনিষেধ উপেক্ষা করে অবাধে বিচরণের কারণে তাদের বিরুদ্ধে স্বাভাবিকভাবেই যেটা হওয়ার কথা, জেলা প্রশাসন থেকে, মহকুমা প্রশাসন থেকে তাদের বিরুদ্ধে FIR গ্রহণ করা হয়েছে। কাজেই এই জায়গায় ঘোলা জলে মাছ শিকার করতে এসে মানুষকে বিপন্ন করার যে পরিকল্পনা, আর আমরা তো জানতাম আইপ্যাক একটা ইন্ডিপেন্ডেন্ট সংস্থা। সেই সদস্যদের একজন তো পরিষ্কারভাবে বললেন, যিনি স্বীকার করেছেন পশ্চিমবঙ্গের ভয়ঙ্কর রক্তাক্ত নির্বাচন হয়েছে, তিনি তো এটাও বলেছেন যে আমাদের আইপ্যাকের সদস্যরা, আপনারা শুনে থাকবেন নিশ্চয়ই, সেই ভিডিও ফুটেজ আপনারা দেখেছেন নিশ্চয়ই, আমাদের আইপ্যাকের সদস্যরা। আমরা তো জানতাম এটা যে কোনো রাজনৈতিক দল থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন সমীক্ষার কাজে নিয়োজিত রয়েছে, সেটা ওনারা বলতে পারবেন। তো কাজেই এই যে নতুন নীল নকশা নিয়ে যারা এসছেন, রাজ্যের মানুষকে সুড়সুড়ি দিয়ে তাদেরকে বিভ্রান্ত করে রাজ্যে একটা অরাজক পরিস্থিতি তৈরি করার জন্যে এরা যেমন চেষ্টা করছেন, তেমনি রাজ্যের প্রধান বিরোধী দল CPM-কে এরা নিজের দলে টানার জন্যও চেষ্টা করেছেন এবং মানিকবাবুদের সাহায্য চেয়েছেন। অর্থাৎ আগামী দিনের তৃণমূল এবং CPM-এর মধ্যে এটা একটা নতুন সংকেত দিচ্ছে। রাজ্যবাসী সেই সম্পর্কে সচেতন থাকবেন এবং ত্রিপুরার মানুষ, গণতন্ত্রপ্রিয় মানুষ, শান্তি সম্প্রীতির মধ্যে যারা বসবাস করেন, তারা রাজ্যে এই ধরনের
বিভ্রান্ত তৈরিকারী, ষড়যন্ত্রকারী এবং বহুবার পরীক্ষিত এই ধরনের পরিযায়ী গণতন্ত্র হত্যাকারী, অবাধ লুণ্ঠনকারী, মেয়েদের সম্ভ্রম হননকারী এই ধরনের দলকে আমল দেবে না, সেটা আমরা বিশ্বাস করি। ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে রাজ্যবাসী এই সমস্ত চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। এবারে আমি অনুরোধ করব, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মাননীয় বিধায়ক শ্রী রতন চক্রবর্তী মহোদয় এবং উপস্থিত রয়েছেন আমাদের আরেকজন প্রবক্তা মাননীয় নবেন্দু ভট্টাচার্য মহোদয়। আমি প্রথমে রতন চক্রবর্তী মহোদয়কে এই বিষয়ে কিছু আলোকপাত করার জন্য বলব। ধন্যবাদ সুব্রত বাবু। উপস্থিত আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে আলোচনা, সকালকার প্রেস কনফারেন্স তৃণমূলের, তার উত্তর যথেষ্টভাবেই দিয়েছেন আমাদের মুখ্য প্রবক্তা। আমি শুধু কয়েকটা বিষয় এখানে তুলে ধরতে চাই। একটা হচ্ছে, আমাদের পশ্চিমবাংলা তার সংস্কৃতির জন্য সারা ভারতে সবার শ্রদ্ধা পায়। বিশিষ্ট নাট্যকার তথা বর্তমান রাজনীতিবিদ ব্রাত্য বসু তিনি বলেছেন যে সরকার ভয় পেয়েছে। আসলে তৃণমূল কংগ্রেসের নেতারা আইপ্যাককে পাঠিয়ে শান্তিতে থাকতে পারছে না। তারা ভয় পেয়েছে যে কোনোভাবে যদি আইপ্যাকের মুভমেন্ট রেস্ট্রিক্টেড হয় তাহলে হয়তো আগামী দিন ত্রিপুরায় তৃণমূলের বিস্তারটা আটকে যেতে পারে। কারণ আমি অতীতে দেখেছি বলেই সেই অভিজ্ঞতা থেকে দু চারটি কথা আমি বলতে চাই। যে এবার 21শে জুলাই শহীদ দিবসে মাননীয়া মমতা ব্যানার্জি মহোদয়া সব কিছু বললেন, কিন্তু যাদের রক্ত দিয়ে তর্পণ করেই 21শে জুলাই পালন হয় সেই হত্যাকারী সিপিএম সম্পর্কে একটা কথাও বলেননি। তার কারণ যে একটা নতুন কেমিস্ট্রি, যেটা শেষের দিকে সুব্রত বলার চেষ্টা করেছে, যে একটা নিউ কেমিস্ট্রি আসার চেষ্টা হচ্ছে, এবং যেটার উত্তরে কমরেড বিমান বসু বলেছেন, যেই বিমান বসুকে আমরা বলতে শুনেছিলাম নন্দীগ্রামের ওই রক্তাক্ত পরিত্যক্ত নির্জন শ্মশানে দাঁড়িয়ে মানুষ যখন হাহাকার করছে তখন বলেছেন যে সেখানে সূর্যোদয় হয়েছে। অতীতের কথা কত টানব। বিমান বসুও বলেছেন বিজেপিকে রুখতে আমরা যে কোনো দলের সঙ্গে আমরা লড়াইয়ে বা সমঝোতায় যাব। তার ইঙ্গিতটা এখানেও দিয়ে রাখলেন ওরা, যে এখানে ওরা চেষ্টা করবেন, কারণ ঋতব্রত সারা জীবন লালিত পালিত কমিউনিস্টদের ছায়ায়, তার চিন্তা চেতনা সব কিছুতে জড়িয়েছিল। শুনেছি অনৈতিক কাজের জন্য তাকে সিপিএম বহিষ্কার করেছিল। যাই হোক, অনেক ধৈর্য ধরে কষ্ট করে তৃণমূলের সঙ্গে থেকে এখন তার সাবজেক্টের বাইরেও নতুন সাবজেক্ট নিয়ে সে আইএনটিটিইউসির খুব সম্ভবত সে প্রেসিডেন্ট হয়েছে রাজ্যের। সে ওই একই ইঙ্গিত দিয়েছে যে বামপন্থীরা একেবারে নাপতে নাপতে এখন রাবার স্টাম্পে চলে এসছে। এখন এটাকে আজকে একটু মদত দিয়ে বাড়িয়ে ত্রিপুরায় নতুন একটা ফ্রন্ট খোলা যায় কিনা এই বিষয়ে ভাবনা চিন্তা ওদের চলছে সক্রিয়ভাবে। আমি যতদূর দেখেছি, তৃণমূলকে যতটুকু ত্রিপুরার মাটিতে চিনেছি, বাংলার মাটির কথা তো আমি সম্পূর্ণ বলতে পারবো না, এখানে একটা ছেলে খেলা করেছে ওরা। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাইনবোর্ডটা ধরে রাখার জন্যে 6% ভোট বিভিন্ন রাজ্য থেকে কুড়িয়ে নিতে হবে। সেই জন্য এখানে, কারণ আমাদের প্রয়াত সুধীর রঞ্জন মজুমদার এবং আমরা প্রথম গিয়ে আমাদের অভিমুখ ছিল একটাই, যে বামপন্থীদের এই নোকদাঁত বের করে যেভাবে গণতন্ত্রকে ফালাফালা করে দিয়েছিল, মানুষের উন্নয়ন আটকে দিয়েছিল, গণতন্ত্রকে স্তব্ধ করে দিয়েছিল, তাদেরকে সরাতে গেলে হয়তো বাংলার এই সূর্যোদয় আমাদের রাজ্যেও ঘটতে পারে।
সেই সম্ভাবনাকে মাথায় রেখেই আমরা সেদিন কিন্তু ছুটে গিয়েছিলাম। কিন্তু তারপরে দুবার আমি একবার উপনির্বাচনে দাঁড়িয়েছিলাম, আপনারা জানেন, বনমালীপুরে। যখন আমার বিরুদ্ধে তৃণমূল থেকেই একটা লিফলেট ছেড়ে, হাজার হাজার লিফলেট ছেড়ে, যেখানে আমার জয় অবশ্যম্ভাবী ছিল, 24 ঘন্টা আগে বলা হলো যে আমি নাকি তৃণমূলের প্রার্থী না। ঠিক প্রচারের শেষ লগ্নে এসে আমি আকুল আবেদন করলাম, কিন্তু সেদিন কালীঘাটের ফোনের তোলার কোনো লোক ছিল না। কেউ এসে ডিফেন্ড করলেন না তার প্রার্থীকে, যে না, হি ইজ আওয়ার ক্যান্ডিডেট। পরবর্তী সময় পার্লামেন্টে দাঁড়িয়েও দেখেছি, মুকুল রায়, যিনি ইদানিং আবার বিজেপি থেকে এসছেন, তিনি বলছেন 6% ভোট নিয়ে নিলে দাদা চলবে, আর কিছু লাগবে না। আমাদের একটা হাতিয়ার হিসেবে এরা ব্যবহার করতে চায়। তিনি শেষ যখন এসেছিলেন, মাননীয় নেত্রী, এই স্টেট গেস্ট হাউসের লোহার দরজার ভেতরে কেউ ঢুকতে পারেনি। রাত 12টার সময় আমাকে ফোন করে তিনি টকিং পয়েন্ট চেয়েছিলেন। আমি টকিং পয়েন্টগুলো নোট করে নিয়ে যখন সেখানে যাই, দেখলাম যে সব দাঁড়িয়ে আছে। এখন আমাদের সঙ্গে আছেন এমন এমএলএরাও সেদিন আমাদের সঙ্গে ছিলেন তৃণমূলে। কাউকে ঢুকতে দেয়নি। আমি ভেতরে যোগাযোগ করার পর আমাকে একমাত্র আমাকেই ঢুকতে দিয়েছিল। তিনি সপার্ষদ ভেতরে বসে কি মিটিং করছেন জানি না, এই স্টেটের কোনো তৃণমূল নেতাকে একটিবারের জন্য ওনার চেহারাটা দেখার সুযোগ দেননি, কথা বলার সুযোগ দেননি, ডাকেননি। আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে এরকম অদ্ভুত ঘটনা এবং এমন অপমানজনক ঘটনা, কলঙ্কজনক ঘটনা আমি কখনো দেখিনি। তাও আমাকে তো ভেতরে যেতে দেওয়া হয়নি। আমি ফার্স্ট বিল্ডিং এর এখানে এসে লোক এসে দাঁড়িয়ে আছে, বললে আপনার কাগজটা দিয়ে দিন। কাগজটা দিলাম, সেখান থেকে পত্রপাঠ চলে এলাম। এই আইপ্যাক বা ওই ব্রেন স্টর্ম প্যাক দিয়ে ত্রিপুরায় কিছু হবে না। ত্রিপুরার মানুষ তার অভিজ্ঞতা দিয়েই বিচার করবে আগামী দিন। সমস্ত রাজ্যটা আজকে একটা নতুন পরিবর্তনের দিশায় চলছে। বিপ্লববাবু যখন শুরু করেন, তিনি জননেতা ছিলেন না, হয়তো সেই গুণটা তার ভেতরে ছিল। আজকে কিন্তু এই 3.5 বছরে তিনি ত্রিপুরা রাজ্যের শুধু মুক্তিদাতা হিসেবে না, একজন জননেতা হিসেবে নিজেকে পরিণত করেছেন। ত্রিপুরার সমস্ত বন্ধ দুয়ারগুলো খুলে গেছে। 7টা জাতীয় সড়ক হয়েছে, হাজার হাজার কোটি টাকা ত্রিপুরায় খেলছে। সেই সাবরুমের এসিজেড থেকে শুরু করে, লজিস্টিক হাব থেকে শুরু করে, মৈত্রী সেতু থেকে শুরু করে, আপনার স্মার্ট সিটি থেকে শুরু করে, লাইট হাউস প্রজেক্ট থেকে শুরু করে, কি নেই। এবং আমি মনে করি বিপ্লব দেব শুধু মুখ্যমন্ত্রী হিসেবে সফল না, একজন সেলস এক্সিকিউটিভ হিসেবে তিনি যেভাবে ত্রিপুরার প্রাকৃতিক সম্পদকে আজকে বহির্বিশ্বে, শুধু ভারতবর্ষে না, প্রোডাক্ট হিসেবে তুলে দিয়ে আয় বাড়াচ্ছেন, প্রত্যেকটা কৃষককে তার মুখে হাসি ফোটাচ্ছেন, জনজাতিদের জন্য যে আমূল পরিবর্তনের দিশায় তিনি নিয়ে গেছেন। কোথাও কোথাও তো মনে হয় জনজাতিদের জন্য যেন তার প্রীতি অসাধারণ, জাতিদের চাইতেও বেশি, কারণ তারা দীর্ঘদিন পিছিয়ে ছিল, অন্ধকারে ডুবেছিল। আজকে সেই এমবিবি স্টেট এয়ারপোর্টই বলুন, হাতাই কতরের বড়মুড়াই বলুন, সমাজপতিদের ভাতাই বলুন, 3টে পদ্মশ্রী এনে দেওয়াই বলুন, রাস্তাঘাটকে নতুন করে তৈরি করাই বলুন, অক্সিজেন প্লান্টই বলুন, প্রতিটি লোকের জন্য যে দরদ তার, এবং যেভাবে তিনি জনজাতি অঞ্চলে ছুটে ছুটে যান, প্রশাসনকে মানুষের কাছে নিয়ে গেছেন। আগে মানুষ হয়রান হয়ে যেত, পার্টি না করলে, পার্টির নেতাদের চরণে আশ্রয় না নিলে, পার্টি অফিসে লাইন না দিলে কিচ্ছু জুটতো না। আজকে চাওয়ার আগে মানুষ বিপিএল এর জায়গায় পিজি পায়, ভাতা পায়, বর্ধিত ভাতা পায়, কিষাণ সম্মান নিধি পায়, নিজের ধান নিজে 18 টাকা 68 পয়সা হিসেবে বিক্রি করে, নিজের বাড়িতে ভাতা পাবক থাকলে সেই ভাতাটা পায়, নিজের বাড়িতে রেগার কাজের লোক থাকলে সেই রেগার কাজের মজুরি পায়। পয়সার অভাব নেই। সেই লেবু থেকে শুরু করে কাঁঠাল, কত আমরা চিৎকার করেছি, পচে মরেছে, গরুও খেত না, শেষে খেতে খেতে বোধহয় তারও মুখে অরুচি চলে আসতো। আজকে আনারস বলুন, কাঁঠাল বলুন, লেবু বলুন, ত্রিপুরা রাজ্যের সমস্ত প্রোডাক্ট, আজকে ড্রাগন ফ্রুট চাষ বলুন, আজকে আগরকে নিয়ে যে স্বপ্ন সম্ভাবনা যে দেখা গেছে, আজকে ফ্রেট করিডোর নিয়ে যে ব্যঙ্গ তাকে সহ্য করতে হয়েছে, আজকে 100% টিকাকরণের জন্য, আজকে মাঠ থেকে আপনাদের সঙ্গে কথা বলার জন্য উঠে এসেছি, আমরা
প্রাণপণ চেষ্টা করছে। তো সেখানে কেউ যদি বাইরে থেকে এসে এভাবে যেমনি তেমনি ঘুরে বেড়ায়, তাকে প্রশাসন নজরদারি করবেই। সাময়িককালের জন্য তাদেরকে রিকোয়েস্ট করে রেস্ট্রিক্ট করা হয়েছে, তাদেরকে তো ভেতরে লকআপে ঢোকানো হয়নি। কাজেই এই আইপ্যাকই বলুন, যাই বলুন, ত্রিপুরায় আমরা দুবার পরীক্ষা করে দেখেছি। দেখুন, আমরা কংগ্রেসও করেছি, তৃণমূল কংগ্রেস করছি, কিছু হলে তো তাদের জন্য একটা সহানুভূতির জায়গা থেকে যায়। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে রাজ্যের মানুষের সামগ্রিক স্বার্থকে চিন্তা করে আজকে কোনো অবস্থাতেই এই বিচ্ছিন্ন ঘটনাগুলোকে বা যেই চেষ্টাটা ওরা করছেন, আমি বলছি লিখে রাখুন, আপনাদের সঙ্গে তো দেখা হবে বেঁচে থাকলে সবসময়। 2023-এর নির্বাচনও দেখবেন এদের চিহ্ন থাকবে না, এবং এই ধাক্কাটা ওদের বাংলায় গিয়ে পড়বে। যে চেষ্টাটা ত্রিপুরায় করছেন, আগেও করেছিলেন, এবং আমাদের চরম অবহেলা। এদের একটা বসিং টেন্ডেন্সি আছে, যে এই ওয়েস্ট বেঙ্গলের লোক বলে এরা সবসময় মনে করে রবীন্দ্রনাথকে এখানে বসিং করতে আসেননি। ব্রাত্যবাবু ভালো নাট্যকার, পড়াশোনা করেন, পণ্ডিত মানুষ, কিন্তু তাকে আমি জিজ্ঞেস করতে চাই, রবীন্দ্রনাথ এখানে বসিং করতে আসেননি। আপনারা এমন অহংকারী নেত্রী নিয়ে এসেছিলেন, সপার্ষদ বসেছিলেন আপনারা স্টেট গেস্ট হাউসে, রাজ্য কমিটির একটা মানুষকে, সভাপতিকে না চেয়ারম্যানকে, কাউকে ডেকে একটা কথা বলার সৌজন্য দেখাননি। আপনারা এসেছেন এখন এখানে তৃণমূল কংগ্রেস করতে। তৃণমূল যেভাবে ছিন্নমূল হয়ে গেছে আগেই, এটার মূল আর কখনো এখানে গজাবে না। আর এই মোর্চে ধরা, জং ধরা মানিকবাবুদের যে পার্টির যে অবস্থা, আগে তো তারা 20 পরে গণা শুরু করতো, 20 আর 10 ছিল এসসি, এর মধ্যে বলুন 26-27 থেকে গণা শুরু করতো। সেদিন অস্তমিত, চলে গেছে, এটা আর ফিরে আসবে না। কাজে এখানে বিপ্লব দেবের নেতৃত্বে যে জনমুখী সরকার চলছে, বিভিন্নভাবে আজকে মানুষের হাতে পয়সা। আমরা প্রতিদিন গ্রামে যাই, প্রত্যেকটি এমএলএকে তিনি বাধ্য করেছেন, এবং বিজেপি এমন একটা দল, সেখানে ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই। ওই মেন রোড দিয়ে ঘুরে এলাম, আর এসে এখানে সাংবাদিক সম্মেলন করে স্টেটমেন্ট করলাম। আর এখন সোশ্যাল মিডিয়ার যুগে গিয়ে তোমাকে প্রমাণ করতে হবে তুমি ছিলে, সেখানে ছবি দিয়ে তোমার বক্তব্য দিয়ে সেখানে পাঠাতে হয়, এবং সেটা দিল্লি পর্যন্ত যায়। প্রত্যেকটি এমএলএ আমাদের মাঠে পড়ে আছে। আর কিছু কিছু লোক আছেন, দেখবেন দীর্ঘকাল রাজনীতিতে থাকার ফলে দেখেছি, এদের ডিএনএতেই গণ্ডগোল। এরা সবসময় যেখানে থাকে, কালিদাসের প্রথম জীবনে যেমন যে ডালে বসেছিল তার গোড়া কাটছিল, এরা যে পার্টিতে থাকে সেই পার্টিতে গোড়া কাটে। এদের একটা এই ধরনের একটা চরিত্র গড়ে উঠেছে। তাদের আমি দেখেছি, আমি অবশ্য একসময় যখন কংগ্রেস থেকে তৃণমূল এসেছি, অনেকে এসছেন আমার পেছনে বলি না, এসছেন। আবার যখন তৃণমূল থেকে বুঝলাম যে না, নরেন্দ্র মোদীজি ছাড়া নর্থ ইস্টের বা ত্রিপুরার রাহু মুক্তি ঘটবে না, অভিশাপ থেকে মুক্তি পাওয়া যাবে না, তখন অনেকেই দেখলাম পেছনে পেছনে এসছেন। কিন্তু কিছু লোক আছেন যাদের চরিত্র কেউ বদলাতে পারে না। বিভিন্ন এলাকাতেই এদের উপস্থিতি আছে, কিন্তু এই উপস্থিতি দিয়ে সামগ্রিকভাবে ত্রিপুরার জনগণকে ধোঁকা দেওয়ার কোনো অবকাশ বা সুযোগ আছে বলে আমি মনে করি না। কারণ এটা পরীক্ষিত হয়ে গেছে। 3.5 বছরের মধ্যে 1.5 বছরের উপর চলে গেল আপনার কোভিডে, তার মাঝখানে এত উন্নয়নমূলক কাজ। আমি তো একটা মন্ত্রিসভায় ছিলাম, আমি দেখেছি। এবং প্রতিবার দিল্লি গিয়ে যেভাবে রাজ্যের জন্য বিভিন্ন, আজকে আমাদের এখানে এইমসের মতো একটা হাসপাতাল হচ্ছে, যিনি যে বাড়ি যান স্বাস্থ্যের জন্য ডোনার থেকে এবার এক্সট্রা টাকা নিয়ে এসছেন, নতুন রাস্তার জন্য নিয়ে এসছেন, জনজাতি এলাকাগুলোকে একটা শান বাঁধানো রাস্তা দিয়ে করার জন্য পরিকল্পনা প্রস্তুত হয়ে কাজ শুরু হয়ে গেছে। তো এগুলো কি? এবং আমাদের যেটা ইলেকশন প্রতিশ্রুতি ছিল, সেই প্রতিশ্রুতি অনুযায়ী, ভীষণ ডকুমেন্ট অনুযায়ী আমাদের রোজগার বেড়েছে, আমাদের অর্থনীতিকে, গ্রামীণ অর্থনীতিকে সচল করা হয়েছে, এবং মানুষের পার ক্যাপিটা ইনকাম বেড়েছে। গ্রামে টাকার অভাব নেই, তারপরেও রিস্ক নিয়ে 500 কোটি টাকার উপর খরচ করে আপনার 1000 টাকা নগদ সবাইকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখেছি কিভাবে ব্যাংকের সামনে বিশাল লাইন, কত দিক থেকে তাদের টাকা ঢুকছে। তারপর আবার 1000 টাকার খাদ্যদ্রব্যের প্যাকেট, যারা দিতে পারেনি বাকি টাকাটা, সেই মশলা বা কিছু টাকাটা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে। এই যে একটা পরিচ্ছন্ন, সুস্থ, একটা সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা রাজ্য, আজকে আমরা সবাই ত্রিপুরাবাসী, ভারতবাসী, আমরা ত্রিপুরাকে ভালোবাসি। ত্রিপুরার ছেলে মেয়েদের পড়াশোনার জন্য, তাদেরকে আইএএস আইপিএস বানানোর জন্য যে পরিকল্পনা, ত্রিপুরার এসটি এসসি ওবিসি ছেলে মেয়েদের আজকে সব দিক থেকে অগ্রসর করার যে প্রচেষ্টা নেওয়া হয়েছে, এক কথায় অদ্ভুত। শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে,
আপনার পর্যটন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আপনার একটার পর একটা পালক জুড়ছে ত্রিপুরাতে। আমি অনুরোধ করব, আমার সাংবাদিক বন্ধুদের মাধ্যমে এই কথা মানুষের কাছে যাবে, আমাদের ভালোবাসা, এই দেশের মাটির কাছে আমাদের যে ঋণ, সেই ঋণ শোধ করার যে অপূর্ব সুযোগ আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ত্রিপুরাবাসী পেয়েছে, এবং তাতে সাড়া দিয়ে তারা যেভাবে অগ্রসর হচ্ছে, বিকল্প অর্থনীতির ব্যবস্থাকে যেভাবে গ্রহণ করছে তারা, আজকে বায়োফ্লক্সের মাছের চাষের মাধ্যমেই হোক, দুধ উৎপাদনের জন্য দুধে আমরা বছরে 1100 কোটি টাকার দুধ আমরা বাইরে থেকে আনি। চিন্তা করা যায়, এই টাকাটা আমরা যদি স্বয়ম্বর হই তাহলে এই টাকাটা তো রাজ্যের মার্কেটে ঘুরবে। একটা জায়গায়ও তারা স্বয়ম্বর হতে পারেনি, অথচ খালি স্বপ্ন দেখিয়েছে দিনের পর দিন। বারবার ইন্টারভিউ নিয়ে ইন্টারভিউর ফাঁদে ফেলে ছেলে মেয়েদের প্রতারিত করেছে। তো এদের এই প্রতারণার ইতিহাসের দিকে ফিরে তাকিয়ে লাভ নেই। জীর্ণ বস্ত্রের মতো এদেরকে ফেলে দিয়ে নতুন দিনের যে সূর্য, আজকে বিপ্লবদেব তারুণ্যে ভরা, উৎসাহে টকবক করছে, চোখে একটা স্বপ্ন আছে শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার, এবং সেই লক্ষ্যে ত্রিপুরা সুন্দরভাবে এগিয়ে চলেছে। আমি বিশ্বাস করি গণতন্ত্রকে আমরা মর্যাদা দিই, বিশ্বাস করি, এবং তারা আইপ্যাক না আরও অনেক যত প্যাকেট আছে সব প্যাক পাঠাক, কোনো অসুবিধা নেই। আসুন, তবে কোভিড যতদিন চলছে তার নিয়মবিধি মেনে আপনাদের চলতে হবে, কাজ করতে হবে। আমরা উই ক্যানট টেক দ্য রিস্ক যে তোমরা একটা সুপার স্প্রেডার হিসেবে এখানে কাজ করবে। কাজে আমার মনে হয়, আর সারা দেশে যেটা উদ্যোগ তিনি নিয়েছেন, ভালো কথা, রাজনীতিতে, সংসদীয় রাজনীতিতে সেটা করতেই পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ত্রিপুরার মাটিটা বড় কঠিন ঠাই। এখানে দুবার আপনারা পরীক্ষা করে দেখেছেন, আপনাদের বিশ্বাস করার মতো জায়গাটা আপনারা ফেলে রেখে যাননি। আমরা শুধু অবহেলা পেয়েছি, অপমানিত হয়েছি, এবং ত্রিপুরাকে দুরানির মতো ব্যবহার করে শুধু 6% ভোটের জন্যে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কথাটা বলার জন্যেই আজকে আবার ছুটে এসেছেন। এত দুশ্চিন্তা কি? আইপ্যাক কি গারদে পুরা হয়েছে না হাজতে পাঠানো হয়েছে? আপনাদের এটা কি আপনাদের নিজস্ব সংস্থা? যাই হোক, এসেছেন ত্রিপুরার মাটিতে, স্বাগত। আপনারা আসতেই পারেন, থাকতেই পারেন, জনসভা করতেই পারেন, কোনো আপত্তি নেই। কিন্তু যে কথাগুলো বলছেন এই রাজ্যের মানুষ সেগুলো গ্রহণ করেননি, করবেও না, এবং এই রাজ্যের মানুষকে অপমান করবেন না। রবীন্দ্র স্নেহধন্য, স্মৃতিধন্য এই ত্রিপুরা, রবীন্দ্রনাথ মানুষের হৃদয়ের কাছে গেছেন। এই রাজ্যের সমস্যা, এই রাজ্যের কুসংস্কারকে দূর করার চেষ্টা করেছেন। সে রাজর্ষিতে হোক, বিসর্জনে হোক, বারবারই আমরা দেখেছি রবীন্দ্রনাথের সেই স্মৃতিমেদুরতা এসে যায় যে কিভাবে তিনি ওই রঘুপতি, নক্ষত্র রায় আর আপনার গোবিন্দমাণিক্যের ইতিহাস তুলে ধরেছেন। ন্যায়ের প্রতিষ্ঠার জন্যে, এই রাজ্যের উন্নতির জন্যে, এই রাজ্যের মানুষের জন্য, জনজাতিদের জন্য রবীন্দ্রনাথের অপরিসীম দরদ। এবং এই রাজন্যদের যারা আজকে ত্রিপুরার প্রকৃত রূপকার, যারা রাজ্যের সার্বিক উন্নয়নের জন্য স্বপ্ন দেখেছিলেন এবং রচনা করেছিলেন ত্রিপুরাকে উন্নয়নের মুখে নিয়ে যাওয়ার জন্য, তাদেরকে সম্মান দেওয়া হয়েছে, গড়িয়া পূজাকে সম্মান দেওয়া হয়েছে। যাই হোক, এবং মহারাজের জন্মদিন আজকে ছুটি ঘোষণা করা হয়েছে। 28 কোটি টাকা চেয়েছে, 30 কোটি টাকা দিয়েছে। কোথাও শুনেছেন? টাকা তো কম দেয় মানুষ। তো আমাদের মুখ্যমন্ত্রী তো সেখানে মহানুভবতার শেষ নেই। আমরা ঝড় হলে, বন্যা হলে, ঘূর্ণিঝড় হলে মাননীয় মুখ্যমন্ত্রী, মন্ত্রী, বিধায়ক, এমপি সবাই আমরা চলে যাই। কাকে নিয়ে? প্রশাসনকে নিয়ে। প্রশাসন মানুষের দরজায় দাঁড়িয়ে, উঠোনে দাঁড়িয়ে তাকে চেক লিখে দিয়ে আসে। এটা পরিবর্তন। একটা কাজের জন্য আন্দোলন করতে হয় না। মানুষের বিবেককে, যুবতী মেয়ের যৌবনকে বিচারশালায় দাঁড় করিয়ে নষ্ট করা হয় না। এখানে মানুষ চাওয়ার আগে পিজি কার্ড পায়, চাওয়ার আগে যারা বঞ্চিত তাদের ভাতা পেয়েছে, আরও পাবে। চাওয়ার আগে তার ফুড প্যাকেট পৌঁছে যায়। আগে হলে তো যেত নেতাদের, সিপিএমের নেতাদের বাড়ি, সেখান থেকে ইচ্ছে হলে যাকে ইচ্ছে তাকে তারা দিত। এখন হয় না, এখন প্রকাশ্যে হয় এগুলো সব, অ্যাকাউন্টে টাকা ঢুকে যায়। এটাই তো পরিবর্তন। এর জন্য কোনো মিছিল, মিটিং, আন্দোলন কিচ্ছু করতে হয় না। টেট দিয়ে চাকরি পাচ্ছে, 3,500-3,000-এর উপর চাকরি পেয়ে গেছে। কোনো সুপারিশ তো লাগেনি। করতে দিন, একটু সময় দিন এই সরকারকে। 5 বছর পর মিলিয়ে দেখুন
তার পরবর্তীর জন্য পরিকল্পনা করুন। সেজন্য আমি বিধানসভায় বলেছিলাম 10টা বছর মুখে সেলোটেপ আটকে বসে শুধু দেখুন কি হচ্ছে, কারণ বাজার গরম করার এই রাজনীতি করে কোনো লাভ হবে না। আর যারাই আসুন স্বাগত আসতে, কিন্তু আমরা আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে বলতে পারি এসব করে এই রাজ্যের মানুষকে বিভ্রান্ত করা যাবে না, কারণ সে অতীতের অভিজ্ঞতা দিয়েই সামনের দিনে এগিয়ে যাবে। এই রাজ্য দিনে দিনে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি করবে এবং ভারতবর্ষের মূল স্রোতের সঙ্গে জুড়ে আমাদের এই অষ্টলক্ষ্মী আজকে নতুন চেহারা নিয়ে দাঁড়িয়েছে। তা আমি বিশ্বাস রাখি যে এরা যাই করুক, যত চিল্লাচিল্লি করুক, আমরা আমাদের অভীষ্ট লক্ষ্যে যাতে থাকি। আমাদের সাংবাদিক বন্ধুরাও এই উন্নয়নের যজ্ঞে আমাদের সঙ্গে আছেন, তাদেরও উন্নয়ন আমরা চাই, আমাদের সরকার চায়, আমাদের মুখ্যমন্ত্রী চান, যার জন্য বিভিন্নভাবে আজকে এখানকার প্রেস ক্লাবকে শক্তিশালী করা, আজকে এখানকার মিডিয়া বন্ধুরা যাতে একটা বয়স পেরিয়ে গেলে তার একটা আর্থিক সংস্থান থাকে, তার জন্য জায়গা দেওয়া, তাকে কোয়ার্টার দেওয়া, সমস্ত রকম পরিকল্পনা এখানে আছে সমাজের সমস্ত স্তরের মানুষের জন্য। যাই হোক, আমি আশা রাখব যে এইদিকে তাকিয়ে এই রাজ্যের জনগণ সচেতন থাকবেন, ভুলভ্রান্তি অতীতে যারা করেছেন তারা যাতে না করেন, আর কালিদাসের মতো এই গাছের গোড়া কাটা বন্ধ করে মূল স্রোতের সঙ্গে থাকুন, এটাই সবার কাছে আহ্বান থাকবে। এখন আমাদের আরেকজন মিডিয়া পার্সন নবেন্দু ভট্টাচার্য কিছু বলবেন আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে। আমি খুব সংক্ষেপেই বলবো, পরিযায়ী সম্পর্কে আপনারা শুনেছেন। এখন রাজনীতিতে যারা পরগাছা তাদের বিষয়ে আমি দু চারটি কথা বলছি। গত কয়েকদিনে আপনারা সাংবাদিকরা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন, উত্তরে দিয়েছি, তবু আবার বলছি। যারা টানা 25 বছর এই রাজ্যে ক্ষমতায় ছিল, তার আগে আরো 10 বছর ক্ষমতায় ছিল, তারা ক্ষমতাচ্যুত হওয়ার পর 3 বছরের মধ্যে আপনারা দেখেছেন এডিসিতে এরা শূন্যস্থানে চলে এসছে। এডিসিতে 28টি আসন ছিল তাদের, সবকটা আসনই তাদের দখলে ছিল, তারা শূন্যতে চলে এসছে। এখন রাজনীতিতে যে এই পরগাছারা, তারা এখন আমি জানি না এরকম কিছু আছে কিনা, ঘাসকে নির্ভর করে পরগাছা হয় কিনা আমার জানা নেই, তবে এ রাজ্যের রাজনীতিতে এমনটাও দেখা যাচ্ছে। সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা জানতে পারলাম যে সিপিআইএমের শীর্ষ নেতারা এমনটা ভাব দেখিয়েছেন যে তারা ঘাসফুলের সঙ্গে যেতে আগ্রহী। সঙ্গে সঙ্গে এ রাজ্যেও এই যে পরগাছা রাজনৈতিক দল সিপিআইএম, তার সর্বোচ্চ নেতা, এ রাজ্যে ওনার উপরে আর কোনো নেতা নেই তাদের দলের, মানিকবাবু, তিনি এবং বগল বাজাতে শুরু করলেন আচমকাই। বলছেন কি না এই রাজ্যে স্বাস্থ্য পরিষেবা নেই, মানুষ পরিষেবা পাচ্ছেন না। এত কাল ধরে এখানে কি করেছেন এ রাজ্যের মানুষ খুব জানে। ট্রমা সেন্টারের নামে কি হয়েছিল, এই ট্রমা সেন্টার পূর্ণাঙ্গ রূপ পেয়েছে আমাদের সরকার আসার পর, ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর। আমাদের মুখ্যমন্ত্রী এই বিষয়ে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছিলেন, বাইরে থেকে নিউরোলজিস্ট এনে এখানে চাকরি দেওয়া হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে যে চিকিৎসকরা আছেন, বিশেষজ্ঞ চিকিৎসকরা, তাদের এই রাজ্যে নিয়ে আসা হয়েছে। এখন তিনি বলছেন এ রাজ্যে স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে। কোভিড নিয়ে বিশেষজ্ঞর মতো কথা বলছেন। যে সরকার, যাদের আমলে এ রাজ্যে ম্যালেরিয়া এবং আন্ত্রিকে প্রতি বছর শয়ে শয়ে লোক মারা যেত, সেন্ট্রাল টিম এসেছিল, এই সেন্ট্রাল টিম এসে বলছে কেন্দ্রীয় সরকার যে বিধি দিয়ে রেখেছে তা এখানে লাগু করা হয়নি। তারা এখন সেই দলের নেতা, সর্বোচ্চ নেতা, প্রাক্তন মুখ্যমন্ত্রী এখন বলছেন এই রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নেই। কোভিড নিয়ে বিশেষজ্ঞর মতো কথা বলছেন।
আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম উনি কোভিডে বিশেষজ্ঞ হতে পারেন, হয়তো চীন থেকে ওনার কাছে কোনো বার্তা পাঠানো হয়েছে কোভিড সম্পর্কে। এই ধরনের যদি কোনো বিষয় দেখে থাকে কোভিড নিরাময়ের, তাহলে জনস্বার্থে এগুলি প্রকাশ্যে আনা প্রয়োজন। কারণ জনগণ থাকলেই তো আপনি রাজনীতিটা করতে পারবেন। পরিযায়ীরা এসে আজকে যা করলেন, এই পরগাছাড়া এখন তাই করতে চাইছেন। আমরা এডিসির নির্বাচনের সময়ও দেখেছি, অন্য দলের মাধ্যমে নিজেদের জীবিত রাখার চেষ্টা করছেন তারা, এবারও তাই করছেন। তবে মানুষ এই সমস্ত কিছু সব বুঝে। এ রাজ্যের মানুষ রাজনৈতিকভাবে সচেতন, অন্য অনেক রাজ্যের তুলনায় এই রাজ্যের মানুষ রাজনৈতিকভাবে সচেতন। তাই বামপন্থীদের এই অবস্থা হয়েছে। গণতান্ত্রিক অধিকার সবার আছে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে যারা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে চাইবেন তাদেরও মনে রাখা উচিত তারা যেন অন্য কারোর অধিকার হনন না করেন। কোভিডের বিরুদ্ধে এখানকার সরকার যথেষ্ট কঠোরভাবে পরিস্থিতির মোকাবেলার চেষ্টা করছে। একদম শুরু থেকে কোনো ধরনের সংকটজনক পরিস্থিতি এখানে তৈরি হয়নি, সেটা সরকারের কারণে, সরকারের গৃহীত পরিকল্পনার কারণে। এখন নতুন করে এখানে পরিস্থিতিটা যাতে কেউ খারাপ না করেন সেদিকে লক্ষ্য রাখতে হবে। পরিযায়ীদের বিষয়ে আমি কিছু বলবো না বলেছিলাম, কিন্তু তবু আমার কাছে এইমাত্র একটা খবর এলো, এরা যে সাংবাদিক সম্মেলন করেছেন আগরতলা প্রেস ক্লাবে, প্রেস ক্লাব কর্তৃপক্ষের কোনো অনুমোদনই নেওয়া হয়নি, কিছু জিজ্ঞাসাও করা হয়নি। এখন ভাবুন এরকম একটা দলের কাছ থেকে কি প্রত্যাশা করা যেতে পারে? সৌজন্যতা বোধটুকুও নেই। যার যেমন খুশি যার ঘরে ঢুকে গেলাম, যে কেউর ঘরে ঢুকে গেলাম, এটা কি হয় নাকি? এই সমস্ত বিষয়ে মানে আমরা বাংলার জন্য আমরা গর্ববোধ করি। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছিলেন, তবে স্মরণ করিয়ে দিতে চাই ত্রিপুরার মহারাজারাই প্রথম স্বীকৃতি দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে। কিন্তু মনে হচ্ছে সত্যি আজকে আমরাও অনুভব করছি বাংলা এবং বাঙালিদের জন্য বোধহয় একটা বিপর্যয়ই চলছে। যাই হোক, আপনাদের যদি আর কোনো বিশেষ বিষয় জিজ্ঞাসা থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। হ্যাঁ, সাংবাদিক সম্মেলন শুরু করার আগে একটা জিনিস বলেছিলেন, বহিরাগত কিংবা পরিযায়ী। আমরা দেখেছিলাম পশ্চিমবঙ্গে নির্বাচনের সময় তৃণমূল বারবার, যারা বিশেষ করে প্রধানমন্ত্রী বা গৃহমন্ত্রী ডিজিপিদের বারবার বহিরাগত বলে সেখানে সম্বোধন করা হয়েছিল, এবং ঠিক আজকে সেরকম ভাবে আপনিও সেরকম ভাবে এই বিষয়টা হয়েছিল। এই বিষয়টা নিতে এটা উল্লেখ করলাম এই কারণে, আজকে সাংবাদিক সম্মেলনে ব্রাত্য বসু বহিরাগতর সংজ্ঞা নির্ধারণ করেছেন। এবার আমি সসম্মানে ওনাকে জিজ্ঞেস করতে চাই, উনি কি বললেন যে পশ্চিমবঙ্গ নির্বাচনে যারা এসছেন বাইরের থেকে তারা এই কারণে বহিরাগত যেহেতু ওরা বাংলা বলেন না, যেহেতু বাংলা ওখানকার ভাষা, বাংলা বলেন না, তার জন্যে বহিরাগত। আমি প্রশ্ন করতে চাই, পশ্চিমবঙ্গের যে জনসংখ্যা রয়েছে সেখানে কি শুধু বাঙালিরাই বসবাস করে, বাংলাভাষীরাই বসবাস করে, নাকি এদেরকেই বসবাস করতে দেবে, বাকিদেরকে বাংলা ছাড়া করা হবে? কি বোঝাতে চাইছেন? হিন্দিভাষী লোক পশ্চিমবঙ্গে থাকতে পারবে না? তামিল ভাষী লোক থাকতে পারবে না পশ্চিমবঙ্গে? গুজরাটি ভাষী লোক থাকতে পারবে না? মারাঠি ভাষী লোক থাকতে পারবে না? সব বহিরাগত হয়ে যাবে?
সেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির থেকে শুরু করে অমিত ভাই শাহজির থেকে শুরু করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সবাই বহিরাগত ছিল। তার মানেটা কি? এবং স্বৈরতান্ত্রিক বাস্তবায়নটা, স্বৈরতান্ত্রিক পদক্ষেপটা কোন মাত্রায় ছিল যে সর্বভারতীয় আমাদের সভাপতি মাননীয় জেপি নাড্ডাজির গাড়ির উপর আক্রমণ? সোনারপুরে মাননীয় গৃহমন্ত্রী অমিত ভাই শাহজির একটা জনসভা ছিল। জনসভার 1 ঘন্টা আগে প্রশাসন থেকে বলে দেওয়া হলো এই জনসভা হবে না। কেন হবে না? 1 ঘন্টা আগে বলল, 4 ঘন্টা আগের থেকে রাস্তাঘাট, ট্রেন সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে, কোনো লোক যাতে না আসতে পারে। তারপরেও এদের মনে হয়েছে তারপরেও লোক তো হয়ে যাবে, অমিত ভাই শাহজি তো বলবেন কিছু এসে। তো এই যেখানে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা, আজকে ত্রিপুরায় এসে গণতন্ত্র শেখাচ্ছেন, ত্রিপুরায় এসে স্বৈরতন্ত্রের কথা বলছেন। 1 লক্ষ মানুষ গৃহহারা হয়েছে, আমি আগেই বললাম। আর এখান থেকে একটা লোককেও পালাতে হয়নি। ত্রিপুরাতে যারা রাজনীতি করেছেন বিরোধী দল, একটা লোককেও পালাতে হয়নি। হাজার হাজার বাড়িঘর পুড়িয়ে দিয়েছেন, সম্পত্তি লুণ্ঠন করেছেন। এখানেও তো এমন হয়নি। আপনি বলছেন পার্টি অফিসের কথা, সরকারি জমিতে যে পার্টি অফিস আছে সেইগুলি সরকারি নিয়ম মেনে ভাঙা হয়েছে। অপরাধের বিরুদ্ধে একটা পদক্ষেপ নেওয়া হয়েছে। এটা এতদিন পর্যন্ত আপনারা অপরাধ করেছিল সিপিএম, সরকারি জায়গায় নিজেদের প্রাসাদ তৈরি করেছিল। কোনো অধিকার নেই। পার্টি অফিস করতে গেলে জায়গা কিনে পার্টি অফিস করতে হবে, সরকারি জায়গা তো সরকারি কাজে ব্যবহৃত হবে। এইটাকে উনি তুলে আনছেন সিপিএম এর সহানুভূতি আদায় করার জন্য। এই জন্যই বললাম এরা পরিযায়ী বহিরাগত, প্রকৃত অর্থে বহিরাগত তৃণমূল। আমাদের এখানে কিন্তু এই ডিভিশন নেই। আমাদের এখানে বাংলাভাষী, মারাঠি, সমস্ত ধরনের ভারতবর্ষের যে কোনো প্রান্তের মানুষ, যে কোনো ভাষাভাষী হোক, সংস্কৃতির হোক, এখানে পারস্পরিক মেলবন্ধনের মধ্যে আমরা আছি। কিন্তু উনি তো ডিফাইন করে দিলেন। শুধু স্বৈরতান্ত্রিক নয়, ওরা স্বৈরতন্ত্রে বিশ্বাসী এমন না। ওরা আজকে ত্রিপুরার মানুষকে প্রমাণ দিয়ে গেছেন ওরা উচ্ছৃঙ্খলও বটে। তাদের এমন শীর্ষ নেতা, উনি এলেন প্রেস ক্লাবের একটা জিজ্ঞাসা সৌজন্য ভোটটুকুও নেই, উনি প্রেস ক্লাবে ঢুকে গিয়ে সাংবাদিক সম্মেলন করে ফেললেন। এই ধরনের কাজ তো মানে আমাদের এখানে স্থানীয় নেতারা যারা আছেন, বিভিন্ন রাজনৈতিক দল আছে, প্রেস ক্লাবে করতে গেলে যে কোনো ছোট সংগঠনও, অরাজনৈতিক সংগঠনও প্রেস ক্লাবের একটা পরামর্শ নেয় বা প্রেস ক্লাবে জিজ্ঞাসা করে অনুমতি নেয়। তারা এমন কি হয়ে গেল রে বাবা, মানে এসে হুটহাট ঢুকে গেল, কারো কিছু জিজ্ঞাসাই করার প্রয়োজন বোধ করলো না। এরা কত উচ্ছৃঙ্খল হতে পারে এটা যে বুঝিয়ে দিয়ে গেলেন তাদের শীর্ষ নেতা এসে। আপনি বলেছেন যে যারা এসছে চলাকালীন বিভিন্ন জায়গাতে তারা সাংগঠনিক কর্মসূচি করেছে, ঘোরাফেরা করেছে। আমার প্রশ্ন হচ্ছে, যেহেতু তারা বিমানবন্দর থেকে আসার পরে বিভিন্ন জায়গাতে ঘোরাফেরা করেছে, তারা উইদিনকার দিয়ে চলাকালীন যেখানে এসেন্সিয়াল সার্ভিস ছাড়া কেউ চলাফেরা করতে পারেনি, সেই ক্ষেত্রে পুলিশ তাদেরকে আটক করতে পারেনি কেন? এবং তাদের কিছু শেষ করে দেবে আপনাদের রাজ্য প্রশাসন যে গোয়েন্দা বিভাগ রয়েছেন, তারা কেন তাদের খোঁজ খবর রাখতে পারেনি? তাতে কি মনে হচ্ছে যে আপনাদের যে গোয়েন্দা বিভাগ রয়েছে বা রাজ্য প্রশাসনের যে গোয়েন্দা বিভাগ রয়েছে তাদের বা পুলিশ তাদের তত্ত্বাবধানে কোনো খামতি রয়েছে, নাকি তাদের পুলিশের একটা অংশ তাদেরকে সহযোগিতা করেছে? আপনি কি মনে করেন? এটা বলছি আমি, ওদের বিভিন্ন আমিও খবর নিয়েছিলাম, জিজ্ঞাসা করেছিলাম কি বিষয়। ওরা পরিচয় দিয়েছে সাংবাদিক হিসাবে, বিভিন্ন জায়গায় সোনামুড়া বা এলাকায় ওরা সাংবাদিক হিসাবে পরিচয় দিয়েছে। পুলিশ সাধারণত এ রাজ্যে আপনারা সবাই জানেন সাংবাদিকরা রাতের বেলাও ঘোরাফেরা করে, আমি নিজেও যাই রাতের বেলা। তো পুলিশ আমাদের সবাইকে চেনে, সাংবাদিক বললে কেউ আটকাতে চায় না। তো পুলিশের কাছে কিন্তু পরবর্তী সময় খবর এসছে যে কাজটা অন্য কাজ চলছে এই রাজ্যে বসে, এবং তারা একসঙ্গে আছেন, কোভিড বিধি মানছেন না। সাংবাদিকরা যদ্দূর মানেন তদ্দূর তো মানেন না, ফলে তারপরেই কিন্তু পুলিশের তরফ থেকে হয়েছে। আর আমি একটা কথা বারবার বলছি, বিভিন্ন জন আমাদের প্রতিক্রিয়া জানতে চাইছিলেন, পুলিশের কাজ করবে,
পুলিশ স্বাধীনভাবে কাজ করবে, এটা সিপিএমের জামানা নয় যে পার্টির নির্দেশে পুলিশ কাজ করবে। পুলিশ এখন স্বাধীনভাবে কাজ করছে। পুলিশ যেই কাজটা করেছে স্বাধীনভাবে আইনের মধ্যে থেকে তারা তাদের ব্যবস্থা দিয়ে নিয়েছে, যা জিজ্ঞাসাবাদ করার বা তাদের টেস্ট করার যে সমস্ত বিষয়গুলি তারা করেছে, পুলিশ করেছে। পার্টির তরফে এই বিষয়ে কিছু বলার নেই। পুলিশ স্বাধীনভাবেই কাজ করবে, এখনও স্বাধীনভাবেই কাজ করছে। আগামী দিনেও যদি এই ধরনের কিছু হয়, পুলিশের যদি কিছু সন্দেহ হয়, পুলিশ যদি যে কাউকে জিজ্ঞাসাবাদ করতে পারে, আমাকেও জিজ্ঞাসাবাদ করতে পারে, আপনাকেও জিজ্ঞাসাবাদ করতে পারে, এতে কোনো বাধা নেই। কিন্তু তারা যেই কাজগুলি করেছেন পরবর্তী সময় আমরা যতদূর জানতে পেরেছি এগুলি ছলচাতুরি করাটা ঠিক হয়নি। আর তারা এখন তো পরিষ্কার বোঝা গেল তারা তৃণমূলের হয়ে কাজ করছেন, সে ওই কোনো স্বাধীন সংস্থার হয়ে নয়, পরিষ্কার। দ্বিতীয় প্রশ্ন, একটা ছোট প্রশ্ন। পশ্চিমবঙ্গের নির্বাচনে যে স্লোগান দিয়েছিল খেলা হবে, সেই খেলাতে তৃণমূল জয়ী হয়েছে। এখন দেশের নির্বাচনে ত্রিপুরাতে আবার সেই স্লোগান হচ্ছে খেলা হবে। তো এই খেলা থেকে ওই খেলার তো কোনো পরিবেশ দেখছি না। খেলা হবে নাকি এখানে? সব মাঠে সব খেলা হয় না। হকির মাঠে হকি হয়, ফুটবলের মাঠে ফুটবল। আর প্রতিদ্বন্দ্বী থাকলে তবে খেলা হয়। প্রতিদ্বন্দ্বী যদি থাকে, আপনি একা মাঠে নেমে গেলেন, খেলা হবে নাকি? এখানে তো প্রতিদ্বন্দ্বী নেই, মানুষ বিশ্বাস করে। ইউটিলাইজেশন অফ দি ওয়েপন্স ডেমোক্রেসিতে বা প্রশাসনে। আজকে দেখুন, নেশার বিরুদ্ধে অল আউট যুদ্ধ ঘোষণা করেছে এই গভর্নমেন্ট, স্পেশাল চিফ মিনিস্টার। সেইখানে দেখা যায় যে এই পুলিশ, সেম পুলিশ, আজকে তারা লক্ষাধিক কেজি গাঁজা উদ্ধার করে, হেরোইন উদ্ধার করে, ট্যাবলেট উদ্ধার করে। তো সেই পুলিশ আগে পারল না কেন? রাজনৈতিক সদিচ্ছা ছিল না সিদ্ধান্ত। আর ওয়েস্ট বেঙ্গলের মাঠ আর ত্রিপুরার মাঠ এক না। ত্রিপুরা দীর্ঘদিন একটা অন্ধকারে ডুবেছিল, সেই জায়গা থেকে আজকে নতুন সূর্যোদয় হয়ে গেছে অলরেডি, নতুন পথে এগুচ্ছে ত্রিপুরা, এবং আগামী দিনও আরও বেশি স্পিডে এগোবে। আমরা আসুন সবাই প্রার্থনা করি এই কোভিড মহামারী শেষ হোক, অবসান হোক, আস্তে আস্তে বেরিয়ে আসবে এই ত্রিপুরা। কোন দিকে কথা বলবো? বলতে গেলে উন্নয়নের কথা বলতে, আরে মুখ্যমন্ত্রীর যতগুলো পরিকল্পনা নিয়েছেন নিজের মুখ্যমন্ত্রীর নামে, ভারতবর্ষের কোথাও আছে এমন কোন সেকশন যারা বাদ গেছে? তো কাজেই গ্রামের ভেতর ঢুকে আপনারা তো অবাধ বিচরণ করেন, আপনারা জানুন, জিজ্ঞেস করুন। তার জন্য কাউকে কোনো চাঁদা দিতে হয়? আগে তো রেগার পয়সাও দিতে হতো। তো সেই ক্ষেত্রে আজকে চাঁদা মুক্ত, নেশা মুক্ত, জুলুম মুক্ত, নারী নির্যাতন মুক্ত। আজকে নারী নির্যাতনের সংখ্যা কত কমে গেছে দেখুন। আমরা রাত্রেবেলা পর্যন্ত, আমি যখন যাই বিভিন্ন জায়গা থেকে দেখি, রাত্রেবেলা পর্যন্ত মহিলারা হাঁটছেন, খুব সুন্দরভাবে হাঁটছেন। আমরা তো এই দেশটাই চাই। কাউকে শুধু দোষারোপ করে রাজনীতিতে টিকে থাকা কোনো মতেই সম্ভব হয় না। মানুষ সত্যটা একদিন উপলব্ধি করে, কিন্তু যেটা সত্যিকারের উন্নয়ন হচ্ছে সেটাকে ইচ্ছে করে ঢাকা যাবে না। মানুষ তার অভিজ্ঞতা দিয়ে বিচার করবে। বিরোধী দলনেতা সাংবাদিক সম্মেলন করেছিলেন এবং তিনি ওখানে দুটি বিষয় উল্লেখ করেছেন। প্রথমত দুটি ওয়ার্ড, ফুট আনফুট। একটি বলেছে রাজ্যে অরাজকতা এবং জঙ্গলের রাজত্ব চলছে, আরেকটি হচ্ছে কোভিড স্পেশাল যে রিলিফ প্যাকেজ চলছে সেখানে নাকি বড় জোর বলা হয়েছে 1000 টাকার সামগ্রী দেওয়া হচ্ছে। তিনি বলেছেন বড় জোর মিলে 700 টাকার সামগ্রী দেওয়া হচ্ছে। সেই বিষয়টা নিয়ে আপনি কি বলছেন? দুটো বিষয় আপনি রাখলেন। এক হচ্ছে কোভিড প্যাকেজ। মানিকবাবুকে ওনারা তো বলেন দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, বাজারে জিনিসের দাম বেশি। যেই প্যাকেটটা দেয়া হয়েছে তাতে যা যা আইটেম আছে সেটা সরকার ডিক্লেয়ার করেছে। দেয়ার ইজ দ্য ট্রান্সপারেন্সি। যে প্যাকেটে কি কি থাকবে, কত কিলো থাকবে, কত গ্রাম থাকবে, কোনটা, সেটা ডিক্লেয়ার্ড। মানিকবাবুকে বলুন জাস্টিফাই করে কোথায় টাকার অঙ্কটা 1000 টাকার কম হচ্ছে সেটা দেখানোর জন্যে, প্রথমত। দ্বিতীয় বিষয়, যে 1000 টাকা করে দেওয়া হয়েছে, এইটা ডিবিটির মাধ্যমে 7 লক্ষ অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার হয়েছে, ট্রান্সপারেন্টলি। এমন কেউ নেই যাদের পাওয়ার কথা যারা পায়নি, সরাসরি অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে। এবং নবেন্দ্রবাবু বলছিলেন একটু আগে, একটা অংশ ছিল লাস্টের দিকে এই প্যাকেট ডিস্ট্রিবিউশনের সময়, যাদের মশলাটা প্যাকেটে ঢোকেনি, সেই টাকাটা বাজার মূল্য যা আছে, সেই নির্দিষ্ট অ্যামাউন্টটা, মশলার জন্য যে বাজার মূল্যটা, সেই টাকাটাও ডিবিটির মাধ্যমে ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে। এর চাইতে ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট আপনি কোথায় পাবেন? তার আগে কি হতো? আমি তো বলি ভগবান বা ঈশ্বর রক্ষা করেছেন
যে কোভিড পরিস্থিতি আসার আগে রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজির নেতৃত্বে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। নয়তো এই 1000 টাকার প্যাকেটের জন্য আর 1000 টাকা ডিবিটি হওয়ার জন্য অন্তত 10 দিন সিপিএম মিছিল করাতো এবং কোভিড সংক্রমণের জন্য যত রকম লম্বা মিছিল করা যায় সমস্ত কিছুকে তোয়াক্কা না করে এখনো করছেন ওনারা, তো সেইটা করত। কিন্তু এই জায়গা থেকে রাজ্যবাসীকে রক্ষা করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে বিজেপি সরকার রয়েছে, জনকল্যাণমুখী সরকার। কাজেই এইগুলি বলে মানুষকে বিভ্রান্ত করা যাবে না। যারা উপকার পেয়েছে তাদের চেয়ে বেটার আর কেউ তো বলতে পারবে না। বলুন। হ্যাঁ, না এটা মানিকবাবু এটা বলতেই পারেন অরাজকতা, জঙ্গলরাজ, কারণ উনাদের ডিকশনারিতে কয়েকটা শব্দ আছে। আমি একটা কথা আগেও বলেছিলাম আপনাদের, আমাদের রাজ্যের মিডিয়া বন্ধু যারা রয়েছেন, সিপিএম তার 25 বছরে ত্রিপুরা রাজ্যে যা যা নেতিবাচক করেছে, এই নেতিবাচক যতগুলি শব্দ রয়েছে সেইগুলি সম্পর্কেই সিপিএম সবচেয়ে বেশি সচেতন। এবং এই শব্দগুলিকেই কারণে অকারণে, বয়স হয়েছে তো হয়তোবা সেটা একটা কারণ, কোথায় কোন শব্দটা প্রয়োগ করবে সেটা মাঝে মধ্যেই গুলিয়ে ফেলেন। তার জন্যে রাজ্যে যখন সম্পূর্ণরূপে আইনের শাসন প্রতিষ্ঠিত রয়েছে, জনকল্যাণের জন্য সর্বোচ্চ মাত্রায় কাজ চলছে, কোভিড মোকাবেলার জন্য গোটা ভারতবর্ষের মধ্যে টিকাকরণে ত্রিপুরা শ্রেষ্ঠ রাজ্য, ডাবল ডোজও প্রায় সম্পন্ন হয়ে যাবে কিছুদিন পরে, 100% ভ্যাকসিনেশনের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে, এবং সেই সঙ্গে টেস্টিং থেকে শুরু করে সমস্ত বিষয়, কিট থেকে শুরু করে হেলথ ইনফ্রাস্ট্রাকচার বলছিলেন, সমস্ত কিছু যখন রয়েছে, তো এত কিছু ভালো হচ্ছে। এবার ওনাদের সময় তো কোনো কিছুই ভালো ছিল না, সবটা অরাজক অবস্থা ছিল, জঙ্গলের রাজত্ব ছিল, মানুষ কথা বলতে পারতো না, প্রতিবাদ করতে পারতো না, বাড়ি ঘরে হুমকি দেওয়া হতো, এই সমস্ত বিষয়গুলি ছিল, খুন করে ফেলা হতো যখন তখন অপহরণ করে নিয়ে, এবং ইলেকশনের আগেও সেই রকম বিলুনিয়াতে জীবিত মানুষকে কবর দেওয়ার জন্য অনেকগুলি গর্ত খোঁড়া হয়েছিল, সেটা আপনারাই দেখিয়েছেন ফুটেজে, জ্যান্ত মানুষকে কবর দেওয়ার জন্য। যেখানে ঝর্ণা পাল বৈদ্য বলছিলেন যে নির্বাচনের পরে মন্ত্রিসভা গঠনের আগে তোমরা কোথায় যাবে, ত্রিপুরাবাসীকে বলছিলেন, বিজেপিকে, বিরোধীদের বলছিলেন তোমরা কোথায় যাবেন, মানে হুমকি দিচ্ছিলেন। তো এই জায়গার থেকে ত্রিপুরা বেরিয়ে এসছে, এখন আর হুমকি হয় না, এখন সহানুভূতি হয়, পারস্পরিক মিত্রতা হয়, উন্নয়নের জন্য কথা বলা হয়, পরিকল্পনা গৃহীত হয়। তো কাজেই মানিকবাবুর তো এটা সহ্য হবে না, ওনার মনে হবে যে এটা হচ্ছে অরাজকতা, এটা হবে জঙ্গলের রাজ, কারণ ওনাদের রাজত্ব তো সেইগুলিই ছিল। পূজ্যটুকিতে বিশ্বাস জেগেছে। আগামীকালকে রাজ্যে আসতে পারে সর্বভারতীয় তৃণমূল সভাপতি অভিষেক ব্যানার্জি, তিনি আপনাদের কি মতামত? দেখুন, রাজ্যে অভিষেক ব্যানার্জি আসতে পারেন, মমতা ব্যানার্জি আসতে পারেন, এটা ভারতবর্ষ, যে কেউ যে কোনো জায়গায় যেতে পারেন, আপত্তির কিছু নেই। ত্রিপুরার ডেভেলপমেন্টের জন্য আসুন, ত্রিপুরাবাসীর মঙ্গলের জন্য আসুন। নীল নকশা নিয়ে এলে ত্রিপুরাবাসী ছেড়ে কথা বলবে না। ত্রিপুরাকে ধ্বংস করার জন্যে ষড়যন্ত্র নিয়ে এলে, ত্রিপুরাবাসীর মধ্যে বিভাজন রেখা তৈরি করার জন্য এলে, যেটা পশ্চিমবঙ্গে করেছেন মাননীয় মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে, এই ধরনের অসৎ উদ্দেশ্য নিয়ে এলে ত্রিপুরাবাসী কাউকে ক্ষমা করবে না। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।